হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাইকোলজি ফার্স্ট ওয়ার্ড, ষষ্ঠ অধ্যায়, সংবেদন ও প্রত্যক্ষণ। সংবেদন সংবেদন হলো একটি কি উদ্দীপনার প্রাথমিক চেতনা, যা পরিবেশ থেকে আমরা কি গ্রহণ করি, অর্থাৎ পরিবেশ থেকে যে উদ্দীপনা গ্রহণ করি সেটাই হচ্ছে সংবেদন। আবার প্রত্যক্ষণ প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনকে যখন কি ব্যাখ্যা করা যায়, সংবেদনকে যখন ব্যাখ্যা করা যায় তখন সেটা হচ্ছে কি প্রত্যক্ষণ, তখন সেটা কি হয় প্রত্যক্ষণ হয়। যেমন সংবেদন সংবেদন হচ্ছে কি সংবেদন, যে চিত্রটা যদি অনুভব করা না যায়, অর্থাৎ অনুভব করা যাবে না, অর্থাৎ সরাসরি দেখা যাবে না বা অনুভব করা যায় না বা প্রত্যক্ষণ করা যায় না, সেটাই হচ্ছে কি সংবেদন। আবার যদি চিত্রটা যদি দেখা যায়, অনুভব করা যায়, সেটাই হচ্ছে কি প্রত্যক্ষণ। যেমন আমরা চিত্রে দেখতে পাই যে এই যে এখানে এই গরু বা ছাগলটি কি পুরোপুরিভাবে প্রত্যক্ষণ করা যায় না বা অনুধাবন করা যায় না বা অনুভব করা যায় না, সেটাই হচ্ছে কি সংবেদন। আর এখানে সেটা কি অনুভব করা যাচ্ছে, সেটাই হচ্ছে কি প্রত্যক্ষণ। এখন আমরা পড়ব সংবেদনের বৈশিষ্ট্য। সংবেদনের বৈশিষ্ট্য হতে গেলে কি উদ্দীপক থাকবে, স্থায়িত্ব থাকবে, নিম্ন ও উচ্চ সীমা থাকবে, ব্যাপকতা থাকবে, সমতা থাকবে। সংবেদনের এগুলো কি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার সংবেদনের সমতার মধ্যে সংবেদনের সমতাটা হচ্ছে কি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যাকার সংযোজনই হলো মধ্যাকার সংযোজনই হলো সংবেদনের সমতা। সংবেদন সমতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্ধকার অভিযোজন, আরেকটা হচ্ছে আলো অভিযোজন। অন্ধকার অভিযোজনটা হচ্ছে কি যখন অন্ধকার অভিযোজনটা হচ্ছে যেমন কোনো সিনেমার হলে যখন শুরু হওয়ার কিছুক্ষণ পর যখন লাইট অফ করা হয়, তখন সেটা কি কিছুক্ষণের মধ্যে চোখে কিছু দেখা যায় না, অর্থাৎ অন্ধকার দেখা যায়, অর্থাৎ কিছু দেখা যায় না, সেটাই হচ্ছে কি অন্ধকার অভিযোজন। আর আলো অভিযোজন হচ্ছে যে অন্ধকার করে হঠাৎ লাইট জ্বললে সেটা আর কি কিছুক্ষণের মধ্যে কিছু দেখা যায় না, অর্থাৎ আলোটা চোখে লাগে, তখন সেটা হচ্ছে কি আলো অভিযোজন। প্রত্যক্ষণের বৈশিষ্ট্য হচ্ছে কি সুবিন্যস্তকরণ হবে, আবার নির্বাচনমুখিত হবে, অপরিবর্তনীয়তা হবে, নমনীয়তা হবে, সামগ্রিকতা হবে। প্রত্যক্ষণের বৈশিষ্ট্যটা অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখে নেব। এখন আমরা বলব প্রত্যক্ষণ সংগঠনের উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা উদ্দীপক বা বস্তুনিষ্ঠ, আর একটা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ। উদ্দীপক বা বস্তুনিষ্ঠ হচ্ছে কি বস্তু হবে, আবার জৈবিকটা হচ্ছে কি শরীর বা ব্যক্তির যে কার্যকলাপ, সেটা হচ্ছে কি ব্যক্তি বা জৈবিক প্রত্যক্ষণ। উদ্দীপক বা বস্তুনিষ্ঠ প্রত্যক্ষণের মধ্যে হচ্ছে নৈকট্য উপাদানটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি নৈকট্য মানে কি নিকট, অর্থাৎ সঙ্গেই হবে, বা নিকট মানে নিকটাত্মীয়, মানে কাছাকাছি হবে। যেমন ধরা যাক এই যে বৃত্তগুলো আছে, বৃত্তগুলো কি কাছাকাছি আছে, এগুলো আমরা লম্বভাবে না দেখে আমরা ভূমি বরাবর দেখব, ভূমি বরাবর কি কাছাকাছি বা সন্নিকট অবস্থায় আছে। এই জন্য যেমন এটা এই লাইনটা এই পাশে আমরা ভূমি বরাবর নেব, ভূমি বরাবর। আবার ভূমি বরাবর আমরা দেখতে পাচ্ছি, অনুভব করছি বা প্রত্যক্ষণ করছি, সেটা হচ্ছে কি নৈকট্য উদ্দীপক উপাদান। অর্থাৎ আমরা লম্বভাবে না দেখে আমরা কি করতেছি, ভূমি বরাবর দেখতেছি। যেমন এইখানে আমরা এই পাশে মানে লম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর আমরা দেখতেছি যে নিকটাত্মীয় হচ্ছে, এই পাশে তো নিকটাত্মীয় মানে ভূমি বরাবর নিকটাত্মীয় হচ্ছে না এখানে, তাহলে এটা কি নৈকট্য উদ্দীপক উপাদান। এখন নৈকট্য উদ্দীপক উপাদান আরও কিছু রয়েছে বস্তুনিষ্ঠ, যেমন এখানে সাদৃশ্য উদ্দীপক উপাদান আছে। সাদৃশ্য উপাদান মানে কি সমান বা একই বা সমান, অর্থাৎ একই দেখা যাবে। সাদৃশ্য মানে কি একই দেখা যাবে। যেমন এইখানে লাল বৃত্তের পরে কি কালো বৃত্ত আছে, তারপরে আবার লাল বৃত্ত, তারপরে আবার কালো বৃত্ত,
তারপর আবার লাল বৃত্ত। এখানে লাল বৃত্তর উপর লাল বৃত্ত নেই, আমরা দেখতে পাচ্ছি না যে লাল বৃত্তের পর লাল বৃত্ত আছে, অথবা কালো বৃত্তর পর কালো বৃত্ত দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা কি সাদৃশ্য মানে সমান্তর বা সাদৃশ্য অবস্থায় আছে। লাল, তারপরে কালো, তারপরে লাল, তারপরে কালো, তারপরে লাল, মানে আমরা সাদৃশ্য অবস্থা দেখতেছি, এজন্য এটা হচ্ছে সাদৃশ্য উদ্দীপক। যেমন এই পাশে সাদৃশ্য উদ্দীপক, এখানে হবে কি কালো হবে, মাঝে কালো বা এটাই আর কি। তারপরে ধারাবাহিক ধারাবাহিক উদ্দীপক হচ্ছে কি যে ধারাবাহিক মানে লাইন বাই লাইন বা ধারাবাহিক মানে সোজাসুজিভাবে চলতে থাকবে, মানে ধারাবাহিক মানে কোনো অব্যাহতি থাকবে না বা কোনো বিরতি থাকবে না। যেমন এখানে সাপের মতো উঠতেছে লাইনগুলো, সাপের মতো এখানে উঠতেছে, আবার নামতেছে, 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 নামার পর এটা এই পাশে না যে কয়ের দিকে না যে অথবা ক্ষয়ের দিকে না যে সোজাসুজি যেটা ধারাবাহিকভাবে চলতেছে সেটা হচ্ছে ক্ষয়ের দিকে যাবে, ক্ষয়ের দিকে যাবে। এটা হচ্ছে কি ধারাবাহিক উদ্দীপক উপাদান। আবার ফাঁকা উদ্দীপক, যেমন এটা আমরা ত্রিভুজ অনুভব করি, ফাঁকা থাকা সত্ত্বেও আমরা কি ত্রিভুজ অনুভব করি, অর্থাৎ ফাঁকা পূরণ করার পর ত্রিভুজ অনুভব করি, এটা হচ্ছে ফাঁকা উদ্দীপক উপাদান। তারপরে এটা হচ্ছে সাধারণ ধর্ম। যেমন এই পাশে তীর চিহ্ন হচ্ছে ডানে তীর চিহ্নগুলোকে আমরা একভাবে দেখতেছি, আবার বামে তীর চিহ্নগুলোকে আমরা একভাবে দেখতেছি, সেটা হচ্ছে সাধারণ ধর্ম, মানে একই ধর্ম থাকে, কয়েকটি চিত্রের মধ্যে কি একই ধর্ম থাকে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এরপর আমরা পড়ব ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদানের বৈশিষ্ট্যগুলো। তার মধ্যে ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদানগুলোর মধ্যে চাহিদা থাকবে। ব্যক্তিনিষ্ঠ মানে কি ব্যক্তি, অর্থাৎ শরীরের যে বা ব্যক্তির যে জৈবিক চাহিদা বা জৈবিক যে কাজগুলো আছে সেগুলি হচ্ছে যদি ব্যক্তির মধ্যে প্রত্যক্ষণ করা যায় সেগুলো হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদান। যেমন চাহিদা কার মধ্যে থাকে? কোনো কি বস্তুর মধ্যে চাহিদা থাকে না। চাহিদা থাকে কার মধ্যে? ব্যক্তির মধ্যে। অর্থাৎ ব্যক্তির মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদান। যেমন চাহিদা, প্রবণতা কার মধ্যে থাকে? ব্যক্তির মধ্যেই তো থাকে নাকি? আবেগ, মনোভাব, ক্লান্তি, এগুলো ব্যক্তির মধ্যে থাকে, এগুলো কি ব্যক্তিনিষ্ঠ জৈবিক উপাদান। এখন আমরা বলব প্রতীক পটভূমি। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল হবে ইনশাল্লাহ। আগে চিত্রটা আমরা দেখি। চিত্রটায় দেখা যাচ্ছে যে এখানে একটা ফুল আছে, ফুলের চারদিকে বর্ডার আছে, অর্থাৎ আমরা এটা কি এই যে ফুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রতীক, আর যে চারপাশে যে বর্ডার আছে সেটা হচ্ছে পটভূমি। এখানে কি প্রতীকটা দেখা যায়, কিন্তু পটভূমিটা অত বেশি দেখা যায় না, সেটা সামান্য দেখা যায়। প্রতীক এবং পটভূমির পার্থক্য আসে পরীক্ষায় খ নম্বরে, আমরা দেখব যে প্রতীক ও পটভূমির পার্থক্য। প্রতীক হচ্ছে কি, এই যে প্রতীক হচ্ছে এটা মানে চিহ্ন, প্রতীক মানে কি চিহ্ন বা সাইন বা সাইম্বল। এই যে প্রতীকের কি আকার থাকে, যেমন শাপলা ফুলটার কি আকার আছে, আবার সীমারেখাও আছে, মানে শাপলা ফুলটা কত বড় কত আকার, এটা হচ্ছে কি আকার বা সীমারেখা। অর্থাৎ প্রতীকের কি সে আকার বা সীমারেখা থাকে, আবার পটভূমির কি সেরকম সীমারেখা থাকে না বা আকার থাকে না, সেটা হচ্ছে দেখাই যায় না, যে অত ভালোভাবে দেখাই যায় না, যে পটভূমিটা ওটা দেখা যায় না, অর্থাৎ তার আকার থাকে না বা সীমারেখা থাকে না। প্রতীকের কি থাকে না, প্রতীক হচ্ছে পটভূমির চেয়ে ছোটো, অর্থাৎ প্রতীক কি শাপলা ফুলটা কি পটভূমির চেয়ে ছোটো দেখা যায়, অর্থাৎ বর্ডারটার চাইতে কি ছোটো তো হবে, এমনিতেই দেখা যাচ্ছে। আবার প্রতীক হচ্ছে কি পটভূমিটা হচ্ছে কি প্রতীকের চেয়ে কি বড় হবে, অর্থাৎ প্রতীকের চেয়ে কি বড় হবে, মানে বর্ডার এটা হচ্ছে পটভূমিটা হচ্ছে প্রতীকের চাইতে কি বড় হবে। তারপরে প্রতীক হচ্ছে কি উজ্জ্বল, যেমন শাপলা ফুলটা কি উজ্জ্বল দেখা যায়,
শাপলা ফুলটা উজ্জ্বল ও আকর্ষণীয় দেখা যাবে, মানে প্রতীকটা কি উজ্জ্বল এবং আকর্ষণীয় হয় এবং পটভূমিটা কম আকর্ষণীয় হয়। তারপরে বস্তু হিসেবে মনে হয়, প্রতীকটা কি বস্তু হিসেবে মনে হয়। এখানে শাপলা ফুলটা কি একটা বস্তু হিসেবে মনে হচ্ছে, কিন্তু পটভূমিটা কি বস্তু হিসেবে মনে হচ্ছে না। এখন আমরা বলব প্রতীক পটভূমি 3 প্রকার। প্রতীক পটভূমিকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অপরিবর্তনশীল, একটা পরিবর্তনশীল আর একটা হচ্ছে দ্ব্যর্থবোধক। এই যে অপরিবর্তনশীলটা কি, যেই প্রতীক পটভূমি কি অপরিবর্তনশীল বা পরিবর্তন হয় না, তাকে কি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বলে। অপরিবর্তনশীল হচ্ছে এই যে এখানে চিত্র দেখা যাচ্ছে যে এখানে প্রতীক এবং পটভূমি কি পরিবর্তন হয় না, যেটা দেখা যাচ্ছে সেটাই আর কি দেখা যাচ্ছে। এখানে এই তীর চিহ্নকে আমরা পটভূমি বলতে পারবো না, এটা প্রতীকেই কোনো পটভূমি হবে না। এখানে চিত্রটা মাঝখানে যে কালার করা যে বস্তুটা বা যে চিত্রটা দেখা যায় সেটা হচ্ছে কি প্রতীক। এটা কোনোভাবেই এটা পটভূমি দেখা যায় না, তাই এটা কি অপরিবর্তন, মানে সবসময় কি এটা হচ্ছে প্রতীকে থাকবে, এটা সবসময় প্রতীকে থাকবে, কোনোভাবেই পটভূমি হবে না, তাই এটা কি অপরিবর্তন থাকবে, তাই একে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বলে। আবার পরিবর্তনশীল পটভূমি হচ্ছে কি, যেটা হচ্ছে কি পরিবর্তন করা হয়।